আমরা যেটা ক্লাসটা নেব এখন সেটা হচ্ছে ত্রিকোণমিতির একটা প্রয়োগ অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে উচ্চতা এবং দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ত্রিকোণমিতির অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে তার মতোই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এবং সেই সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণ ব্যতীত বাকি দুটো কোণ অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। এবং এই এই যে কোণটা, এই কোণটাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ ও কিউ পি, এই কোণটাকে ও কিউ পি, এই কোণটাকে আমরা বলি উন্নতি কোণ। উন্নতি কোণ বা ইংরেজিতে বলি অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটা হচ্ছে ও কিউটা হচ্ছে এই ত্রিভুজের ও কিউটা হচ্ছে অনুভূমিক রেখা, পিওটা হচ্ছে উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন, ও কিউটা হচ্ছে অনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইন, আর পি কিউ মানে ত্রিভুজের যেটা অতিভুজ সেটাকে বলা হয় দৃষ্টিরেখা বা লাইন অফ সাইট। দৃষ্টিরেখা বা লাইন অফ সাইট। উন্নতি কোণ, অ্যাঙ্গেল ও কিউ পি হচ্ছে উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর একটা আছে, সেটা হচ্ছে যদি আমরা এই ও কিউ এর সমান্তরাল একটা রেখা টানি, ও কিউ এর একটা সমান্তরাল রেখা টানি, সে ফর এক্সাম্পল এটা ও পি পি ও পি কিউ আর পি আর, সেক্ষেত্রে পি বিন্দু থেকে, অর্থাৎ এটাকে আমরা মনে মনে ভাবতে পারি যেটা একটা কোনো উঁচু বিল্ডিং বা উঁচু টাওয়ার, তার শীর্ষবিন্দুতে আমরা বসে আছি এবং সেই শীর্ষবিন্দু থেকে নিম্নে থাকা কোনো বস্তুর দিকে আমরা তাকাচ্ছি। সেক্ষেত্রে এই যে অনুভূমিক রেখা, সেই অনুভূমিক রেখার সমান্তরাল যদি একটা সরলরেখা আমরা টানি, সেই সমান্তরাল সরলরেখা এবং দৃষ্টিরেখার মধ্যবর্তী যে কোণটা হয় সেই কোণটাকে বলা হয়, মানে যে কোণটা হচ্ছে অ্যাঙ্গেল আর পি কিউ, অ্যাঙ্গেল আর পি কিউ, সেটাকে বলা হয় অবনতি কোণ। অবনতি কোণ বা ইংরেজিতে বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এবার যেহেতু ও কিউ আর পি আর হচ্ছে পরস্পর সমান্তরাল, যেহেতু ও কিউ আর পি আর হচ্ছে পরস্পর সমান্তরাল, সুতরাং জ্যামিতির নিয়মে আমরা বলতে পারি, জ্যামিতির নিয়মে আমরা বলতে পারি অ্যাঙ্গেল আর পি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ পি। অ্যাঙ্গেল আর পি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ পি। অর্থাৎ আমরা বলতে পারি অবনতি কোণ সমান সমান উন্নতি কোণ। অবনতি কোণ সমান সমান উন্নতি কোণ। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাইকে এই পয়েন্টটা মাথায় রাখতে বলছি আমি, যে অবনতি কোণ আর উন্নতি কোণ কি হয়, পরস্পর সমান হয়। এবার যেটা আমরা বলছিলাম, মানে ত্রিকোণমিতির একটা বিশাল বড় প্রয়োগ আছে, বিশেষ করে হায়ার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। ইভেন বিশেষ করে যখন 11-12-এ ক্যালকুলাস পড়বে, সেই ক্যালকুলাসের বেস লাইনও হচ্ছে ত্রিকোণমিতি। পরবর্তীকালে আমরা আসবো। তা ইভেন আমরা জানি যে যখন কোনো একটা আমরা সরল রেখা টানি, এই একটা সরল রেখা টানা হচ্ছে, হ্যাঁ,
যে কোনো লিনিয়ার ইকুয়েশন, এনি লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, any linear equation in two variables, any linear equation মানে একরৈখিক মানে দ্বিচলরাশি বিশিষ্ট একরৈখিক সরল সহসমীকরণগুলি, আমরা বলেছিলাম ক্লাসে, বারবার এটা আলোচনা করেছি ক্লাসে, যে দ্বিচলরাশি বিশিষ্ট একরৈখিক সহসমীকরণগুলি যেগুলো আমরা সমাধান করি বিভিন্ন পদ্ধতিতে, অপনয়ন বা পরিবর্ত বা ওই যে অপনয়ন, পরিবর্ত, বজ্রগুণন এই জাতীয় বা তুলনামূলক পদ্ধতিতে যে সমাধান করি, বারবার আমি ক্লাসে বলেছিলাম যে কোনো একটা দ্বিচলরাশি বিশিষ্ট একরৈখিক সহসমীকরণ একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করে, এবং সেই সরল রেখার একটা নতি আছে, নতি। এই নতিটা হচ্ছে কি, অর্থাৎ সরল রেখাটা এই যে এক্স অ্যাক্সিস আছে, সেই এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এটা তো এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ পার্ট, এটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ পার্ট, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি, দিস ইজ অ্যানালিটিক্যাল জিওমেট্রি। সেই অ্যানালিটিক্যাল আমরা যেটা উপপাদ্য করি, দ্যাট ইজ সলিড জিওমেট্রি। এই যে অ্যানালিটিক্যাল জিওমেট্রি যেখানে আমাদের বীজগাণিতিক সমীকরণগুলো একটা রূপ পায়, সেই রূপটায় আমরা কি দেখি, যে কোনো দ্বিচলরাশি বিশিষ্ট একরৈখিক সহসমীকরণগুলি আসলে একটা সরল রেখার সমীকরণ, এবং সেই সরল রেখাকে যদি আমরা প্লটিং করি এবং প্লটিং করার পর যদি সেই সরল রেখাটাকে আঁকি, তাহলে সেই সরল রেখাটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে কোণ করে সেই কোণের ট্যানজেন্ট, সেই কোণের ট্যান অনুপাত, এই কোণটা যদি থিটা হয়, তাহলে সেই কোণের ট্যান অনুপাত হচ্ছে এই সরল রেখাটার কি হয়, সরল রেখার কি হয়, নতি হয়। ইংরেজিতে একে বলে গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন, গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন, এবং জেনারেলি দিস ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এম, অর্থাৎ এম দ্বারা প্রকাশিত হয়। কাজেই ট্রিগোনোমেট্রির প্রচুর বড় অ্যাপ্লিকেশন আছে, পরবর্তীকালে 11-12-এ কোঅর্ডিনেট জিওমেট্রিতে আছে, ক্যালকুলাসের বেস লাইন হিসাবে আছে, সব কিছুতেই আছে। সেই ট্রিগোনোমেট্রির আমরা যেটা ফার্স্ট অফ অল শুরু করেছিলাম, যে ট্রিগোনোমেট্রি, তার ট্রিগোনোমেট্রিক রেশিও, তারপর ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, তারপর ট্রিগোনোমেট্রিক ভ্যালুজ, ঠিক আছে, যে tan 30 কত হয়, sin 30 কত হয়, cos 30 কত হয়, cosec 30 কত হয়, বা sin 45 কত হয়, cos 45 কত হয়, tan 45 কত হয়, এই যে আমরা সমস্ত জিনিস করলাম, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস করলাম, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, বা cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা, এই যে আইডেন্টিটিস অভেদগুলো করলাম, এই যে ভ্যালু মান নির্ণয় করলাম, sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, cot থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব, sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, এবং cosec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। এই যে অনুপাতগুলো আমরা জানলাম, এগুলো আমি আরেকবার বললাম অনলি টু রিক্যাপিচুলেটিভ অল দোজ থিংস, অল দোজ ফর্মুলাস, ঠিক আছে, কারণ এইগুলো এই বিশেষ জাতীয় সমস্যা করতে গেলে, বা এই উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের অঙ্ক করতে গেলে এই সমস্ত কিছু লাগবে, এই আইডেন্টিটিস লাগবে, এই ভ্যালুজ লাগবে, এই রেশিও লাগবে, সমস্ত কিছু লাগবে। তাই আমি একবার ইন এ নাটশেল খুব তাড়াতাড়ি সেগুলোকে একটু রিক্যাপচুলেট করব। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে উচ্চতা দূরত্বের অঙ্কে আমরা যেটা করি, উচ্চতা দূরত্বের অঙ্ক এত ভাইটাল কেন? কারণ আমি একটা ছোট্ট স্টোরি বলি। আমরা শুনেছিলাম যে এক বাঙালি গণিতবিদ ছিলেন যদুনাথ সরকার, তিনি হিমালয়ের উচ্চতা মেপেছিলেন, ঠিক আছে, হিমালয়ের উচ্চতা মেপেছিলেন, যে হিমালয় 8,848 মিটার। এটা আমরা জানি, সেটা আমরা পড়েছি,
মানে দিস ক্যান বি টার্মড অ্যাজ ম্যাথামেটিক্যাল হিস্ট্রি, অর্থাৎ গাণিতিক ইতিহাস এরকমও বলা যেতে পারে। যাই হোক, সেই গাণিতিক ইতিহাস আমাদের বলে যে যদুনাথ সরকার ওরকম হিমালয়ের উচ্চতা মেপেছিলেন। কিন্তু হিমালয়ের উচ্চতা মাপতে গিয়ে কি মনে হয় যে উনি হিমালয়ের উপরে উঠে ফিতা ধরে মেপেছিলেন? হিমালয়ের বেসে কেউ ফিতা ধরেছিল এবং উনি উপরে সোজা উঠে গেছিলেন, তারপর মেপেছিলেন। যে বিশেষ পদ্ধতির সাহায্যে উনি হিমালয়ের উচ্চতা মেপেছিলেন সেটাও হচ্ছে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স। এর হিউজ অ্যাপ্লিকেশান। হ্যাঁ, আমরা যে বিটি রোডে যে বড় বড় দুটো টাওয়ার দেখি, একটা সোদপুর গির্জা এবং একটা দমদম চিড়িয়ামোড়ে, সেই টাওয়ার দুটোর গায়ে যদি কোনোদিনও কি লেখা আছে দেখতে যাওয়া, তাহলে দেখবে যে ওই 1800 ইন দ্য ইয়ার 1865 আর সামথিং লাইক দ্যাট ওই টাওয়ার দুটো করা হয়েছিল শুধুমাত্র বিটি রোডের জমি পরিমাপ করার জন্য। তা যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রচুর অ্যাপ্লিকেশান আছে। হ্যাঁ, সেই অ্যাপ্লিকেশনগুলো এবার আমাদের জানতে হবে। এবার আমি দুটো তিনটে ভাইটাল পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করার আগে, যেগুলো ট্রিক্স হিসাবে খুব ভালো কাজ করবে। ট্রিক্স হিসাবে সেগুলো কি? আচ্ছা, সেগুলো হচ্ছে সেগুলোর একটা হচ্ছে, দেখো, একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা এটা জানলাম এই যে থিটাটা হচ্ছে কি কোণ? উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। এবার আমরা দেখব যদি অ্যাঙ্গেল অফ এলিভেশন ক্রমশ কমে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ এলিভেশন কি হয়? ক্রমশ কমে। ঠিক আছে, মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে যত আমরা টুয়ার্ডস দ্য টাওয়ার, ধরো এখানে একজন অবজারভার আছে, কিউ মিনস হোয়াট? কিউ হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টে একজন অবজারভার আছে। এবার সেই অবজারভার বা দর্শক যদি ক্রমশ এই মূল বিন্দুর থেকে, অর্থাৎ ও বিন্দুর দিকে অগ্রসর হয়, ক্রমশ মূল বিন্দুর দিকে অগ্রসর হয়, তখন দূরত্বটা কী হবে? এই ও আর কিউ এর দূরত্বটা আস্তে আস্তে কী হতে থাকবে? যদি ও এইখানে ছিল, তারপরে এই কিউ ড্যাশে আসে, এই কিউ ডবল ড্যাশে আসে, এই কিউ ট্রিপল ড্যাশে আসে, অর্থাৎ যদি ক্রমশ ওই ব্যক্তি মূলবিন্দুর দিকে, অর্থাৎ টাওয়ারের দিকে বা বিল্ডিংয়ের দিকে আসতে থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই উন্নতি কোণটা ক্রমশ বাড়তে থাকবে। এই উন্নতি কোণটা ক্রমশ কী হতে থাকবে? বাড়তে থাকবে। উন্নতি কোণটা ক্রমশ বাড়তে থাকবে। ঠিক উল্টোভাবে যদি এইখানে একজন দর্শক আছে, সেই দর্শক যদি ক্রমশ টাওয়ার বা বিল্ডিং থেকে ক্রমশ দূরের দিকে সরতে থাকে, অর্থাৎ টাওয়ার থেকে ক্রমশ আরও বেশি দূরে সরতে থাকে, তখন এই কোণ ক্রমশ আরও ছোট হতে থাকবে। কোণ ক্রমশ আরও কী হতে থাকবে? ছোট হতে থাকবে। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট ট্রিক্স অলসো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। খুব কাজে লাগবে এই ট্রিক্সটা বা এই পয়েন্টটা মাথায় রাখলে প্রচুর কাজে লাগবে। আমি আরেকবার বলছি তোমাদেরকে, ধরো কিউ বিন্দুতে কোনো দর্শক আছে, পি বিন্দু হচ্ছে এই টাওয়ার বা বিল্ডিংয়ের হাইটের পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য টাওয়ার অফ দ্য বিল্ডিং। কিউ ইজ দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য অবজারভার stands, and O is another point, মানে যেখান থেকে পি থেকে একটা লম্ব টানা হয়েছে এবং সেটা ভূমিতে যে বিন্দুতে এসে ও কিউকে ছেদ করেছে সেই বিন্দুতে যদি হয়, তাহলে আমি কি বললাম? এই কিউ বিন্দুতে থাকা অবজারভার যত টাওয়ার বা বিল্ডিংয়ের দিকে যেতে থাকবে, তত এই উন্নতি কোণের মান তত ক্রমশ কী হতে থাকবে? বড় হতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ যত, এক নম্বর দিয়ে দিচ্ছি,
যত দর্শক উল্লম্ব রেখার দিকে যেতে থাকবে তত উন্নতি কোণের মান ছোট হতে থাকবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যত দর্শক উল্লম্ব রেখার দিকে যেতে থাকবে তত উন্নতি কোণের মান ছোট হতে থাকবে। আর যত দর্শক, ঠিক এর উল্টো, যত দর্শক উল্লম্ব রেখার দিক থেকে দূরে সরে যাবে তত উন্নতি কোণের মান, সরি এটা ছোট হবে না, উন্নতি কোণের মান বড় হতে থাকবে। আর যত দর্শক উল্লম্ব রেখার থেকে দূরে সরে যাবে, 2 নম্বর পয়েন্ট, দূরে সরে যাবে তত উন্নতি কোণের মান ছোট হতে থাকবে। এই পয়েন্ট দুটো একটু ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, খুব কাজে লাগবে। যত দর্শক উল্লম্ব রেখার দিকে যেতে থাকবে তত উন্নতি কোণের মান বড় হতে থাকবে, এবং যত দর্শক উল্লম্ব রেখার থেকে দূরে সরে যাবে তত উন্নতি কোণের মান ছোট হতে থাকবে। এই হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল আলোচনা ছিল। থিওরিটিক্যাল আলোচনা হচ্ছে এইটাই, আর বেশি কিছু নেই। তাহলে আমরা আরেকবার বলে নিচ্ছি, যদি পিও কিউ একটা সমকোণী ত্রিভুজ হয়, যেখানে পিও হচ্ছে উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন, ও কিউ হচ্ছে অনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইন, এবং পি কিউ হচ্ছে অতিভুজ বা দৃষ্টি রেখা অর্থাৎ লাইন অফ সাইট, ঠিক আছে। অ্যাঙ্গেল ও কিউ পি হচ্ছে উন্নতি কোণ, অ্যাঙ্গেল ও কিউ পি হচ্ছে উন্নতি কোণ, বা ইংরেজি থেকে বলে, যারা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল আর পি কিউ যদি পি আর ও কিউ এর সমান্তরাল একটা সরলরেখা হয়, অ্যাঙ্গেল আর পি কিউ হচ্ছে অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ঠিক আছে। এবং আমরা প্রমাণ করতে পারি যে উন্নতি কোণ আর অবনতি কোণ পরস্পর কী হবে, সমান হবে। এটা জিওমেট্রির একটা বেসিক প্রমাণ, ক্লাস 6-এর প্রমাণ, যেহেতু এইটা সমান্তরাল সরলরেখা, আর কিউ ও পি কিউ হচ্ছে ছেদক, সুতরাং অ্যাঙ্গেল ও কিউ পি এবং অ্যাঙ্গেল আর পি কিউ হচ্ছে পরস্পরের রেখান্তর কোণ, সুতরাং অ্যাঙ্গেল ও কিউ পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর পি কিউ, অর্থাৎ এই কোণ দুটো সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে উন্নতি কোণ আর অবনতি কোণ পরস্পর কী হলো, সমান হয়ে গেল। ওকে, this is important point, one of the important points that you have to keep in your mind. হ্যাঁ, এবার যেটা একটা ভাইটাল দুটো পয়েন্ট আছে, যেটা মাথায় রাখতে হবে, আমি বলছিলাম যে এই যে দর্শক যে কিউ বিন্দুতে আছে, সে যদি কোনো ক্রমে এই উল্লম্ব রেখার দিকে যেতে থাকে, সে যদি তার ইচ্ছা হলো, তার মনে হলো যে সে আরো উল্লম্ব রেখার দিকে সরে যাবে, তত উন্নতি কোণের মানটা তত কি হতে থাকবে, বড় হতে থাকবে, তত বড় হতে থাকবে। তোমাদের মনেই হতে পারে ও কাছের দিকে যাচ্ছে, তার মানে উন্নতি কোণের মান ছোট হবে, কিন্তু না, তত উন্নতি কোণের মান কি হবে, বড় হতে থাকবে। আর যদি ও যে বিন্দুতে ছিল কিউ বিন্দুতে, সেখান থেকে যদি আরো দূরে সরে যায়, যে দূরে সরে গেছে, ধরো এটা কিউ ড্যাশ বা কিউ ডবল ড্যাশ, ঠিক আছে, তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি থিটা ড্যাশ, এটা থিটা ডাবল ড্যাশ হয়, তাহলে থিটা গ্রেটার দেন থিটা ড্যাশ, আর থিটা ড্যাশ গ্রেটার দেন থিটা ডাবল ড্যাশ। অর্থাৎ যত ওই অবজারভার বা ওই দর্শক আরও টাওয়ার থেকে বা বিল্ডিং থেকে দূরে সরতে থাকবে অনুভূমিক রেখা বরাবর,
তত কিন্তু এই কোণের মান, এই উন্নতি কোণের মান তত কি হতে থাকবে, ছোট হতে থাকবে। অর্থাৎ দেখো থিটা ওয়ানের থেকে বড় হয়ে গেছে, এবং থিটা ওয়ান থিটা ড্যাশ থিটা ডাবল ড্যাশের থেকে বড় হয়েছে। অর্থাৎ উল্টোভাবে আমরা বলতে পারি যে থিটা ড্যাশ থিটার থেকে ছোট, এবং থিটা ডাবল ড্যাশ থিটা ড্যাশের থেকে ছোট। ঠিক আছে, এই পয়েন্টটা মাথায় রাখবে, এই পয়েন্টগুলো, তাহলেই এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। এবার যেটা আমি বলছি যে এই জাতীয় অঙ্ক থেকে 5 নাম্বার আসবে, 5 নাম্বারের একটা বড় কোশ্চেন দেবে, দুটো কোশ্চেন দেবে, আউট অফ 2 ইউ হ্যাভ টু ডু অনলি 1। ঠিক আছে, মাধ্যমিকে একটা কনফার্ম শর্ট আসবেই, শিওর শর্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। এবার কি জাতীয় কোশ্চেন আসবে, কি জাতীয় কোশ্চেন আসবে, দেখো এখানে 3টে ফ্যাক্টর আছে, 3টে ফ্যাক্টর। ঠিক আছে, আমরা যত অঙ্ক নিয়ে ডিল করব তার মধ্যে মূলত 3টে ফ্যাক্টর থাকবে। সেটা হচ্ছে পিও, ও কিউ এবং এইটা উন্নতি কোণ। এই 3টে, মূলত এই 3টে, অবনতি কোণ দিয়েও অঙ্ক আসে, কিন্তু মূলত এই 3টে। ধরো, তার মানে আমার অজানা জিনিস হতে পারে 3টে, একটা হচ্ছে পিও, একটা হচ্ছে ও কিউ, একটা হচ্ছে উন্নতি কোণ। ও কিউ অর্থাৎ দর্শক কত দূরে আছে উল্লম্ব রেখা থেকে, সেটা তোমায় দেওয়া আছে। ও কিউ জ্ঞাত, আমি লিখছি জ্ঞাত, ও কিউ জ্ঞাত। 2, অ্যাঙ্গেল ও কিউ পি জ্ঞাত। অজ্ঞাত হচ্ছে কি, অজ্ঞাত হচ্ছে ও পি। অর্থাৎ তোমাকে ওই দর্শক উল্লম্ব রেখা থেকে কত দূরে আছে তোমার জানা আছে, উন্নতি কোণ কতটা তোমার জানা আছে। তোমাকে বললো যে ওই বিল্ডিং বা টাওয়ারের উচ্চতা কত, অর্থাৎ ওপির দৈর্ঘ্য কত বার করো, বা উল্টোটা ওপির দৈর্ঘ্য জানা আছে, উন্নতি কোণ জানা আছে, ওই লোক বা ভদ্রলোক ওই উল্লম্ব রেখা থেকে বা ওই বিল্ডিং থেকে বা ওই টাওয়ার থেকে কতটা দূরে আছে সেটা বার করো। ঠিক আছে, বা এই টাওয়ারের উচ্চতাও জানা আছে, এই ও কিউ এটাও জানা আছে, অর্থাৎ কতটা দূরে দর্শক আছে সেটাও জানা আছে, আর টাওয়ারের উচ্চতাও জানা আছে। সেক্ষেত্রে এই উন্নতি কোণের মান কত সেটা বার করো। সো বোঝা গেল, যখন 3টে ভেরিয়েবল থাকে বা 3টে আননোন ফ্যাক্টরস থাকে, 3টে অজানা জিনিস থাকে, যার মধ্যে এখানে একটা হচ্ছে উল্লম্ব রেখা, একটা হচ্ছে অনুভূমিক রেখা, আর একটা হচ্ছে আমি বললাম যে অনুভূমিক কোণ, উন্নতি কোণ। হ্যাঁ, অবনতি কোণ দিয়েও অঙ্ক আসে, কিন্তু 10টাতে একটা, আমি 10টাতে 9টা যেটা আছে সেটা নিয়ে আলোচনাটা করছি। এই 3টের মধ্যে যে কোনো দুটো জিনিস তোমার দেওয়া থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য থার্ড ওয়ান। এটাই হচ্ছে অঙ্কের নিয়ম। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা এটা জানি, এই কোণটা জানি, তা আমরা তো জানি যে এই কোণটা, সে ফর এক্সাম্পল এটা যদি 30 ডিগ্রি হয় কোনো একটা অঙ্কের ক্ষেত্রে, যে অ্যাঙ্গেল ও কিউ পি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি, ওপি পাই ও কিউ। কারণ আমরা জানি এই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট মানে এই ত্রিভুজের লম্ব আর ভূমির কি অনুপাত। নাও আমরা tan 30 ভ্যালু জানি, 1/√3। ওপির ভ্যালু জানি, ওপি ধরো দেওয়া আছে, আমি বললাম যে ওপি বা ওকিউর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে। ধরো ওপি দেওয়া আছে, ওপি দেওয়া নেই, ধরো ওকিউ দেওয়া আছে 10 মিটার, তার মানে ওপি হচ্ছে কত, তার মানে 10/√3 হচ্ছে কত ওপি। অর্থাৎ ওপির উচ্চতা মানে টাওয়ারের উচ্চতা কত হবে, 10/√3 মিটার, মানে 10/1.73 করলে ওই 5 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার, 5 পয়েন্ট সামথিং বা 6-এর কাছাকাছি হবে, এরকম 5 পয়েন্ট সামথিং হবে, 6 অবধি যাবে না, যাই হোক এইরকম। তার মানে তোমায় উন্নতি কোণ দেওয়া আছে, তোমায় ও কিউ অর্থাৎ দর্শকের দূরত্ব দেওয়া আছে, তোমায় বার করতে হবে কত, টাওয়ারের উচ্চতা কত। ঠিক আছে, এইভাবে আমাদের বিভিন্ন অঙ্ক করতে হবে, এবং
তাহলে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে আমরা যা যা শিখেছি, অর্থাৎ প্রথম 4টে অধ্যায়ে আমরা যে ত্রিকোণমিতিক কোণানুপাত বা ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয়, কোণানুপাতের মান নির্ণয়, 4টে অ্যাঙ্গেলের ক্ষেত্রে 0 ক্ষেত্রে কত হয়, 30 ক্ষেত্রে কত হয়, 45 ক্ষেত্রে 60 ক্ষেত্রে কত হয় এবং 90 ক্ষেত্রে কত হয়, এই যে কোণানুপাতের মান শিখেছি। এবং আমরা যে 3টে আইডেন্টিটি শিখেছি, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, এবং আরেকটা যেটা পূরক কোণের যে ব্যাপারটা, পূরক কোণের ব্যাপারটা সেটা হচ্ছে যে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা হয়, tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। আমি বলছি এই কারণেই যে আমি জানি তোমরা সবাই এগুলো জানো, কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলেই সব কটা চ্যাপ্টারের সাথে ইন্টারলিঙ্কেজ আছে। সেই ইন্টারলিঙ্কেজটাকে রিক্যাপিচুলেট করার জন্য আমাকে এইটা বারবার মানে উল্লেখ করতে হচ্ছে যে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা হয়, tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা হয়, cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা হয়, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা হয়, এবং cosec 90 মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা হয়। এই যে 6টা পূরক কোণের যে কোণানুপাত, সেই পূরক কোণের কোণানুপাত, সেই 3টে আইডেন্টিটি বা অভেদ, আর কোণের যে মান, অর্থাৎ sin 30 কত হয়, sin 45 কত হয়, cos 45 কত হয়, cos 60 কত হয়, tan 60 কত হয়, tan 45 কত হয়, এই যে অর্থাৎ 0 30 60 0 30 45 60 90, এই যে 5টা কোণানুপাতের মান বিভিন্ন, সেইগুলো জেনে এবং এই সমস্ত কিছু মাথায় রেখে এই অঙ্কগুলো করতে হবে। দিস আর ভেরি ইজি প্রবলেমস। শুধুমাত্র আমি বললাম 3টে জিনিস থাকবে, তা এই যে ওপি, ওকিউ অ্যান্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন অর উন্নতি কোণ, অর্থাৎ ভার্টিক্যাল হাইট, হরাইজন্টাল লেংথ অ্যান্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন। Out of these 3, 2 will be given. Say for example, vertical height and angle of elevation is given, and you have to calculate the height of the OQ. That means the horizontal length. Or you have been given horizontal length and angle of elevation, and you have to calculate the height of the tower or height of the building or the vertical height. Or you have been given the vertical height, you have been given the horizontal length, distance between the point observer and the foot of the tower or building horizontally. Both have been given. Then you have to calculate the angle of elevation. So out of the, when three variable things are there, one is vertical height, one is horizontal length, and one is angle of elevation. These 3 things are variable here. So out of these 3 things, in most of the cases, in most of the problems, you have been supplied with or you will be given 2 things, either vertical line and horizontal length, and you have to calculate angle of elevation. Either vertical line and angle of elevation given, you have to find horizontal length, or in most cases, in 80% problems, you have to calculate the vertical height of the tower or the building, whereas you have been given the horizontal length and the angle of elevation.